হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি তা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট 2.1 এর মৌলিক ধারণা, অর্থাৎ যে ধারণাগুলা তোমরা না নিলে হয়তো সেট সম্পর্কে ভালোভাবে বুঝতেও পারবা না, লিখতেও পারবা না। এগুলো হচ্ছে প্রথমেই তোমাকে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে গুণনীয়ক আর হচ্ছে আমাদের গুণনীয়ক। এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে পূর্ণ ধারণা নিতে হবে যদি তুমি সেট থেকে উত্তর করতে যাও, অথবা তুমি সেট থেকে সংক্ষিপ্ত অথবা সৃজনশীল দিতে চাও, তাহলে তোমাদের এই এই সংখ্যাগুলো সম্পর্কে পূর্ণ ধারণা রাখতেই হবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই সংখ্যাগুলো সম্পর্কে। প্রথমে আমরা যে সংখ্যাটি নিয়ে কথা বলবো তা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তোমরা কি স্বাভাবিক সংখ্যা জানো কোনগুলা? তাহলে সহজভাবে আমি কোনো বইয়ের বা কোনো কিছুর সংজ্ঞা হিসেবে না, আমি যেভাবে বোঝাতে চাচ্ছি সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি যদি তোমাদেরকে স্বাভাবিক সংখ্যা হিসেবে বোঝাতে চাই তাহলে সেটা হলো, তুমি যদি এইখানে লিখে রাখো যে আমরা যদি লিখি যে n ইকুয়াল টু তোমার হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ তুমি এইভাবে যতগুলা সংখ্যা বলতে পারো এই সবগুলাই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি n বলা হয় যে x বিলংস টু n, এরকম বোঝালো যে x বিলংস টু n, তার মানে কি দাঁড়ালো যে এটা বোঝাচ্ছে তোমাকে যে x এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে আমাদের 1 2 3 4 5 6 7, তুমি যা বলবা, ঠিক আছে, নিজে যা বলতে পারো এবং বলার কোনো শেষ নেই, এই সবগুলো হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, যা রানিং থাকবে। তারপর যদি তোমরা একটু পূর্ণ সংখ্যার দিকে লক্ষ্য করো তাহলে আমি বলবো যে খুব সহজে এগুলো আমাদের ডিটেলসে জানার প্রয়োজন নেই। তুমি যদি একটু ভালোভাবে বুঝতে পারো, নিজেকে বোঝাতে পারো যে কিভাবে আমি এগুলা মনে রাখবো এবং কিভাবে খাতায় উপস্থাপন করব, তাহলেই তুমি খুব সহজে এগুলো আনসার করতে পারবা। এগুলা তোমাকে মুখস্থ করতে হবে বা সংজ্ঞা মুখস্থ করতে হবে এমন কিছু নয়। জাস্ট শুধু তুমি যদি উদাহরণগুলা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলেই তুমি আনসার করতে পারবা। যেমন হচ্ছে এখানে ধরো পূর্ণ সংখ্যা হিসেবে আমরা নিয়েছি জেড, ঠিক আছে। তাহলে আমরা যদি জেড পূর্ণ সংখ্যা নেই তাহলে পূর্ণ সংখ্যা গুলা, পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, অর্থাৎ এইভাবে, অর্থাৎ প্লাসের মান এবং মাইনাসের মান দুটোই থাকবে, তাদেরকে বলা হয় আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে আমরা জেড হিসাবে লিখতে পারি কি কি, যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট, অর্থাৎ চলমান। সেম ভাবে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে লিখতে পারি 1 2 3 চলমান। এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তারপর যদি আমরা যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাগুলা তোমরা দেখবা সেটের অঙ্ক করতে গেলে তোমরা প্রায় পেয়ে থাকো যে পূর্ণ সংখ্যা তো এটা মাস্ট বি থাকেই, স্বাভাবিক সংখ্যা n আছেই, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা থাকবেই, তারপর হচ্ছে গুণনীয়ক, গুণিতক, এগুলা তোমার সেটে উপস্থাপন করা হয়। কারণ তোমরা জানো সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। সেট গঠন হচ্ছে তোমাকে কথায় লিখে দেওয়া হবে, যেমন এইভাবে। আমি যদি একটা উদাহরণ দিই সেট গঠনের, যে x বিলংস টু, আচ্ছা, x সাজ দ্যাট x, আমি লিখলাম 8 এর গুণনীয়ক, এটার কি গুণনীয়ক। তাহলে তোমাকে কি করতে হবে যে 8 এর গুণনীয়ক গুলো হবে এই সেটের উপাদান। তাহলে গুণনীয়ক কি যদি তুমি না জানো তাহলে কেমনে এই গুণনীয়ক গুলা বের করবা? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বিষয়গুলো তোমার জানা। প্রথমে হচ্ছে যে আমরা কি বললাম, তাহলে পূর্ণ সংখ্যা। তারপর আমরা যদি ধনাত্মক সংখ্যার দিকে তাকাই তাহলে আমাদের ধনাত্মক সংখ্যা হিসেবে আমাদের দাঁড়াবে হচ্ছে, দেখো, যে আমরা লিখতে পারি +1, তারপর +2 +3, এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে খুব সহজ, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তুমি জাস্ট খালি মনে রাখবা যে ধনাত্মক বলতে কি প্লাস বোঝায় আর ঋণাত্মক বলতে কি বোঝায় মাইনাস। তাহলে এখানে যদি ধনাত্মক সংখ্যা এগুলো হয় তাহলে আমরা ঋণাত্মক হিসেবে নিতে পারি কি, তোমরা অবশ্যই বলতে পারবা -1 -2 -3, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তারপর যদি আমরা একটু মৌলিক সংখ্যার দিকে যাই, একদম বেস্ট ইম্পর্টেন্ট একটা টপিক মৌলিক সংখ্যা, যা তোমাদের সেটের মধ্যে এসেই থাকে। যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে তোমার x
সাজ দ্যাট এক্স কমা আমি লিখে দেবো হচ্ছে মৌলিক সংখ্যা। এক্স হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। দেখো কোন কি মৌলিক সংখ্যা? এখন মৌলিক সংখ্যা তো তোমার হাজার হাজার লক্ষ লক্ষ মৌলিক সংখ্যা। এখন কি এইগুলা তুমি সবগুলা লিখবা সেটার মাঝে? না, তোমাকে মৌলিক সংখ্যার জন্য একটি শর্ত দিবে, যেমন হচ্ছে এইভাবে দিয়ে দেবে যে এক্স হচ্ছে 13 অপেক্ষা ছোট ওই মৌলিক সংখ্যা। তাহলে 13 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কোনগুলা এইগুলো আগে বুঝতে হবে। এবং মৌলিক চলো আগে আমরা মৌলিক সম্পর্কে একটু ধারণা নেই, তারপর এটার উত্তর আমরা নিজেরাই করব। তাহলে যদি আমরা একটু ধারণা নেই, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে ওইগুলা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি আবার বলতেছি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। যেমন আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেই। যেমন এখানে আমি 5 লিখলাম, ঠিক আছে? এই যে 5, এখানে তোমরা একটু লক্ষ্য করো যে 5 কে 1 এবং 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে 5 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 2 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা, কারণ 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে 1 কি সংখ্যা? মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে। তাহলে 2 এর পর 2, 3, 5, 7, তারপর হচ্ছে আমাদের 9 যাবে না, 11, 13, এগুলা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কারণ হচ্ছে এদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা যদি এই প্রশ্নটা সেম ভাবে আনসার করি তাহলে আমাদের হবে কি বলা হয়েছিল? এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কোনগুলা? যারা 13 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা, যেমন হচ্ছে 2, 3, 5, 7 আর হচ্ছে 11। তাহলে এই হচ্ছে আমাদের এই সেটের মৌলিক সংখ্যার সেট। তাহলে আশা করি বুঝতে পারছো মৌলিক সংখ্যা কি। তাহলে এইভাবে আমরা যদি মৌলিক সম্পর্ক ধারণা রাখি খুব সহজে আনসার করতে পারবো। আর তোমরা দেখো এই প্রশ্নগুলো এসে থাকে। তারপর আমরা যাব হচ্ছে গুণনীয়ক, ইম্পর্টেন্ট বিষয়। গুণনীয়ক অনেকভাবে অনেক সংজ্ঞা আছে, তবে আমি যদি আমার মতো করে তোমাদেরকে বলি তাহলে সেটা হবে গুণনীয়ক মানে কি? গুণনীয়ক হচ্ছে আমি বলবো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি যে এইটা, যেমন ধরো আমি লিখলাম যে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক যদি আমি বের করতে যাই উদাহরণের মাধ্যমে আমি একটু বুঝিয়ে দেই। 8 এর গুণনীয়ক আমি বলেছি যে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলোই হচ্ছে 8 এর গুণনীয়ক। যেমন তুমি ধরো 8 কে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তুমি দেখো। যেমন হচ্ছে 8 কে ভাগ করা যায় হচ্ছে 1 দ্বারা, তারপর হচ্ছে 2 দ্বারা, 4 দ্বারা এবং হচ্ছে 8 দ্বারা। অন্য সংখ্যা দ্বারাও যায়, কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ দিলে আমাদের এখানে দশমিক চলে আসবে, তাহলে আমাদের এই সংখ্যা নেওয়া যাবে না, কারণ এখানে আমাদের দরকার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 আর 8। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো যে গুণনীয়কের একটা লিমিট আছে, সীমা আছে। তেমনি ভাবে গুণিতকের কিন্তু কোনো লিমিট বা সীমা নেই, ওইটা ডিপেন্ড করে যে শর্ত কি দেওয়া আছে। তাহলে গুণনীয়ক কি? 8 এর গুণনীয়ক হচ্ছে, আমি আবার বলতেছি, যে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে তার গুণনীয়ক বলে। যেমন 8 এর গুণনীয়ক যদি আমরা লিখি তাহলে পাবো 1, 2, 4, 8 আর পাবো না, কারণ অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে দশমিক আসবে। তার মানে আমরা 8 এর গুণনীয়ক পেয়ে গেলাম। এখন হচ্ছে গুণিতক। এখন যদি আমরা গুণিতক বলি তাহলে গুণিতক কি? গুণিতক হচ্ছে আরো সহজ, গুণিতকের কোনো লিমিট বা সীমা নেই। গুণিতকের সংখ্যাটা যদি আমি তোমাদেরকে আমার মতো করে বলি তাহলে বুঝাবো যে একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায় ওই সকল সংখ্যা হচ্ছে তার গুণিতক। তাহলে আমি একটু উদাহরণের মাধ্যমে দিলে তোমরা আরো বুঝতে পারবা যে গুণিতক কি যদি আমরা দেখাই তাহলে আমি যদি তোমাদেরকে সেম ভাবে বলি যে 8 এর গুণিতক কোনগুলা, 8 এর গুণিতক, তাহলে আমরা লিখবো 8 এর গুণিতক। আমি বলে দিয়েছি যে গুণিতক মানে হচ্ছে এই সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। যেমন তুমি দেখো 8 দ্বারা 8 কে ভাগ করা যায়, 8 দ্বারা 16 কে ভাগ করা যায়, তারপর হচ্ছে 24, 32 এরকম
হাজার হাজার সংখ্যা আছে যা 8 দ্বারা ভাগ করা যায়। কিন্তু এখন কথা হলো, তুমি কি পরীক্ষার মাঝে এই সবগুলা গুণিতক নিতে পারবা? শুধু এই প্রশ্ন লিখলে হবে না, তাহলে ভুলও হবে এবং নাম্বারও দিবে না। তাহলে কি দাঁড়াবে, যে এইখানে আমাদের একটা শর্ত দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? শর্ত, যে ওই অনুযায়ী তোমাদেরকে কি নিতে হবে, গুণিতক। যেমন আমি যদি একটা শর্ত তৈরি করি এইখানে, যে x সাজেট x, হ্যাঁ x সাজেট x 3 এর গুণিতক, কি লিখবো? 3 এর গুণিতক। 3 এর গুণিতক যদি আমরা লিখি এবং আমি শর্ত দিয়ে দিব যে কোনগুলা, যারা 27 অপেক্ষা ছোট, ওই গুণিতকগুলা, তাহলে বুঝতেই তো পারছো যে এখানে বলা হয়েছে 3 এর গুণিতক কারা, যারা 27 অপেক্ষা ছোট গুণিতক তাদেরকে নিব, 27 এর বড় আমরা গুণিতককে নিব না। তাহলে এখানে যদি আমরা আনসার হিসাবে লিখি, তাহলে আমাদের দাঁড়াবে 3 কে 3 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়? 3 কে ভাগ করা যায় 6, তারপর হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে 12, 15, 18, 21, তারপর হচ্ছে আমাদের কত 24, 27 নেওয়া যাবে না, ছোট বলছে। তাহলে এইগুলাই হবে আমাদের 3 এর গুণিতক। তাহলে আশা করি বুঝতে পারছো গুণিতক কি। আর এই যে এইখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে, সেট করতে গেলে তোমাকে অবশ্যই এই টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে সেটের গণিত করতে হবে 100%, এটা শিওর থাকো। কারণ হচ্ছে স্বাভাবিক সংখ্যা বারবার আসবে, পূর্ণ সংখ্যা আসবে, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যদি কম আসে, মৌলিক সংখ্যা 100%, গুণনীয়ক 100%, গুণিতকও 100%, এগুলা বারবার তোমাদের সেটের মাঝে এসে থাকবে। তাই এই সম্পর্কে তোমাদের ধারণা দরকার। আমি যে সংখ্যাগুলা বলছি এগুলা তোমাদেরকে মূলত বোঝানোর জন্য বলা হয়েছে, তোমরা চাইলে লিখে লিখে তারপর নিজে ক্যালকুলেশন করতে পারো। এখানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে তারপর তোমরা সেটের অঙ্ক করতে যেও, দেখবা একবারে সোজা হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আমরা সেটের যে আরো বেসিক আছে তা দেওয়ার চেষ্টা করব।